আজ আপনাদের জন্য এপিসোড 6। ফাদার ডোঙ্কো টেবিলের ওপরে মোমবাতিটা রাখতেই হলদেটে কাঁপা কাঁপা আলোয় ঘরের ভিতরের কিছুটা পরিষ্কার হয়ে গেল। ছিমছাম ছোট্ট ঘর, কিন্তু একটা গুমোট গন্ধ ঘরের বাতাসটাকে ভারী করে তুলেছে। দীর্ঘদিন দরজা জানলা বন্ধ রাখার ফল এটা। রণজয় দেখল ঘরে একটাই মাত্র কেবল জানলা, তাও বন্ধ করে ভারী পর্দা ঝুলিয়ে রাখা রয়েছে। তোমরা আজ রাতটা এই ঘরে থাকতে পারো, এটা আমি আমার স্টাডি রুম হিসেবে ব্যবহার করি। আগের মতোই পরিষ্কার বাংলায় উচ্চারণ করলেও বোঝা গেল এনার ভাষায় অদ্ভুত এক পাহাড়ি টান রয়েছে। এটা গির্জা নাকি আপনার বাড়ি? পলাশ অবাক হয়ে প্রশ্নটা করতেই ফাদার বিড়বিড় করে ওদের মুখের দিকে তাকিয়ে বলে উঠলেন, এটা তবে গির্জাই। আমি নিচের তলাটা নিজের প্রয়োজনে ব্যবহার করি। ঢোকবার মুখে বাঁ দিকে যে কাঠের সিঁড়ি দেখলে, ওটা দিয়ে উপর তলায় প্রেয়ার রুমে যাওয়া যায়। নিচের যে ঘরগুলো দেখছো, এর একটাতে আমি গ্রামের বাচ্চাদের নিয়ে স্কুল চালাতাম, আর একটা আমার থাকার ঘর। তোমরা পোশাক পাল্টে নাও, আমি তোমাদের জন্য কিছু খাবার আর গরম জল আনছি। ফাদার ডোঙ্কো বেরিয়েই যাচ্ছিলেন, এমন সময় রণজয়ের পিছন থেকে বলে উঠল, ফাদার, এই ঘরের জানলাটা কি কোনোভাবে খোলা যাবে? আসলে বদ্ধ ঘরে মোমবাতির ধোঁয়ায় একটা সাফোকেশন হচ্ছে। রণজয়ের কথা শেষ হওয়ার সাথে সাথেই ফাদার বলে উঠলেন, একদম না, সূর্যাস্তের পরে এই গির্জার কোনো দরজা জানলা খোলা যাবে না। প্রাণে বাঁচতে চাইলে এই জানলা একেবারেই খোলো না। মানে? রণজয় প্রশ্নে ফাদার ডোঙ্কো গম্ভীর স্বরে বলে উঠলেন, তোমাদের বয়স কম, তার উপরে সাংবাদিক, সবকিছু বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করতে চাও। তোমরা ভাবছো কানজাং যেইভাবে রাতারাতি জনশূন্য হয়ে গেল, তার পিছনে নিশ্চয়ই কোনো উগ্রপন্থী সংগঠনের যোগাযোগ আছে। কিন্তু তোমরা জানো না, এসব কিছু জানো না। কানজাংয়ে যা হয়েছে আর বাকি গ্রামগুলোতেও যা যা হচ্ছে, তার কারণ এখানকার লোকেদের পূর্বের পাপ। ওদের পাপের ফলেই এক ভয়ঙ্কর অভিশাপ গ্রাস করেছে এই পাহাড়ের প্রত্যেকটা গ্রামকে। শেষের দিকের কথাগুলো বলতে বলতে আচমকা উত্তেজিত হয়ে পড়ছিলেন ফাদার ডোঙ্কো। হঠাৎ পলাশের অবাক হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে নিজেকে সামলে উঠে তিনি বললেন, তোমরা পোশাক পাল্টে ফেলো, আমি এখনই আসছি। তারপর তোমরা চাইলে আমার সাথে উপরে প্রার্থনা কক্ষে যেতে পারো। কথাটা বলেই তিনি তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। ফাদারের গলার স্বরটা একটু অদ্ভুত ধরনের না? রণজয় বিড়বিড় করে উঠল প্রশ্নটা। আমার কি মনে হয় জানিস, এখানে অনেকগুলো রহস্য একসাথে জট পেকে আছে। পলাশ ফাদারের যাওয়ার পথের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠতেই রণজয় মাথা নাড়িয়ে বলে উঠল, আর খুব সাবধানে সেই জট ছাড়াতে হবে আমাদের, আর আমাদের হাতে সময় শুধু আজকের রাতটুকুই। সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই একটা অন্ধকার হলঘর চোখে পড়ল পলাশ আর রণজয়ের। অন্ধকারাচ্ছন্ন হলঘরের শেষ প্রান্তে মিটমিট করে কতগুলো মোমবাতির ক্ষীণ আলো জ্বলছে। কাঠের মেঝের ওপর সস্তার মোটা কার্পেট পাতা, বোঝাই যায় এর ওপরে বসেই সকলে প্রার্থনা করে। রণজয় আর পলাশ ধীর পায়ে ফাদার ডোঙ্কোর পেছন পেছন এগিয়ে গেল। মোমবাতির প্রতিফলিত হালকা হলদেটে আলোয় দেখা গেল উল্টো দিকের দেওয়ালে একটা বড় ক্রুশ ঝুলছে। কিন্তু এ কি? ওরা দুজনেই ভীষণভাবে অবাক হলো। সেই ক্রুশ উল্টানো। ফাদার, এই ক্রুশটা ভেবে উল্টানো কেন? উল্টানো ক্রুশ তো অশুভ ইঙ্গিত। কানজাং নিজের বুকে যে পাপ করেছিল, বহু বছর আগে পরমেশ্বর প্রভু সেই পাপ হয়তো ক্ষমাও করে দিয়েছিলেন। সমস্ত কিছুই ঠিক ছিল বহুদিন, কিন্তু এত বছর পর ফের কানজাংয়ে এমন এক উপাচার হয়েছে যা ঈশ্বর বিরোধী, আর তার থেকেই এই গির্জার পবিত্র ক্রুশ উল্টে গিয়েছে। আমি অনেক চেষ্টা করেও ক্রুশটাকে সোজা করতে পারিনি। গোটা কানজাংয়ের ভূমি অশুদ্ধ আর অভিশপ্ত হয়ে গিয়েছে, আর এখন তো শুনছি সেই অভিশাপ কানজাং ছাড়িয়ে পাহাড়ের বাকি গ্রামগুলোকেও ছুঁয়ে ফেলেছে। শেষের দিকের কথাগুলো বলতে বলতে হঠাৎ উত্তেজিত হয়ে উঠলেন ফাদার। ফাদার, আমরা কিন্তু কিছু বুঝতে পারছি না। রণজয় কথাটা বলে পলাশের দিকে তাকাল। বহু বছর আগে কি পাপ হয়েছিল, আর এখনই বা কি উপাচার হয়েছে? ফাদার রণজয়ের কথা শুনে অত্যন্ত শান্ত স্বরে বলে উঠলেন,
এই কাহিনী লোকের মুখেই আমার শোনা। কানজাং সহ পাহাড়ের বিভিন্ন গ্রামে আগে দুই ধর্মের লোক একসাথে বসবাস করত, হিন্দু আর খ্রিস্টান। শান্তিপূর্ণ সহবাস ছিল তাদের। কানজাং এর নিচে নদীর তীরে বসবাস করত এরকমই এক ধনী খ্রিস্টান পরিবার, স্বামী স্ত্রী আর একজোড়া চমৎ ছেলে মেয়ে। একদিন কি যে হলো, আচমকা হিন্দু পরিবারের বাচ্চারা নিখোঁজ হতে লাগলো। ওই পরিবারে কাজ করত গ্রামেরই এক মহিলা। মালকিনের কিছু রহস্যজনক গতিবিধি দেখে সে ঘটনাটা গ্রামের মুরব্বীদের এসে জানায়। তারপর ডাইনি সন্দেহ করে হিন্দু ধর্মের লোকেরা সেই মহিলাকে তার স্বামী সহ গ্রামের মধ্যে থাকা গির্জার মধ্যে প্রভুর সামনে জ্যান্ত পুড়িয়ে মারে, আর গির্জাটিকে চিরকালের জন্য বন্ধ করে দেয়। এত বড় পাপ করবার পর আশেপাশের গ্রাম থেকে যত খ্রিস্টান পরিবার ছিল সবাইকে এক বস্ত্রে তাড়িয়ে দেওয়া হয় চিরকালের জন্য। চিরকাল কানজাং সহ এই পাহাড়ের 5খানা গ্রামের ভূমি চিরকালের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয় খ্রিস্টানদের জন্য। শুধুমাত্র সন্দেহের বশে একজনকে তার স্বামীর সঙ্গে গির্জার ভিতরে পুড়িয়ে মারা, কি নৃশংসতা! রণজয়ের চোয়াল শক্ত হচ্ছে। পলাশ বলল, আপনি বললেন না ওদের পরিবারে যমজ ছেলে মেয়ে ছিল, তাদের কি হলো? ওদেরকে নাকি তারপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি। বলা হতো ওরা নাকি হারিয়ে গিয়েছে চিরকালের জন্য, কিন্তু কিছুদিন আগে এমন কিছু ঘটলো যাতে এই গল্প এত বছর পর সম্পূর্ণ অন্য মোড় নিল। পলাশ তাকালো রণজয়ের দিকে। রণজয়ের কপালের ভাঁজ গাঢ় হচ্ছে মোমবাতির আলোয়। তোমরা রিপোর্টার মানুষ, তোমরা জানবে কানজাং এর প্রাকৃতিক পরিবেশের কারণে পর্যটকদের ভিড় চিরকালই এখানে লেগে থাকে। কিন্তু শীতকালে পথ দুর্গম আর পাহাড়ি চিতাবাঘের আক্রমণ বাড়ায়। এই সময় কানজাং এ কোনো রকম টুরিস্ট আসে না। কিন্তু হঠাৎই কয়েকদিন আগে একজন পর্যটক হাজির হয় সন্ধ্যের মুখে, ঠিক এই গির্জার তোড়গোড়ায়। লোকটিকে সাধারণ আর 5 জন পর্যটকের মতো দেখতে হলেও তার চোখের দৃষ্টি অদ্ভুত ছিল, ঠিক যেন চাই চাপা আগুন। সন্ধে হয়ে যাওয়ায় সেই পর্যটক আমার কাছে এসে অনুরোধ জানায় সে আমার আশ্রয় থাকতে চায়। আর আমি তখন তাকে জানাই যে গ্রামে অনেক হোমস্টে আছে, সে তাদের মধ্যে একটাতে আশ্রয় নিতেই পারে। গির্জা অসহায়কে সাহায্য করতে পারে, কিন্তু এই হোমস্টে এই গ্রামটি অধিবাসীদের জীবিকা। আমি ধর্মের দোহাই দিয়ে ওদের পেটে তো লাথি মারতে পারি না। ও তখন প্রার্থনা কক্ষে যাওয়ার অনুমতি চায়, কিন্তু আমি এতে কোনো খারাপ কিছু দেখতে পাইনি। সকলেই পবিত্র পিতার সন্তান। আমি ওকে এই ঘরে নিয়ে আসি। ও হাঁটু গেড়ে বসে নিজের মনে কিছু প্রার্থনা করে। ওর ভাব আচারে বিশুদ্ধতা দেখে বুঝতে পারি ও খ্রিস্টান। কিছুক্ষণ থাকে, তারপর সন্ধ্যের অন্ধকার গায়ে মেখেই বেরিয়ে যায় গির্জা থেকে। আমি যাওয়ার সময় ওকে গ্রামের রাস্তা বলে দিই, কিন্তু কি একটা কাজে এই ঘরে ফিরে এসে যা দেখি তাতে আমার শরীরে আতঙ্কের স্রোত বয়ে যায়। বুঝতে পারি একটা কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। যে ক্রুশ এতদিন তার সঠিক অবস্থানে ছিল সেটাই পর্যটকের বেরিয়ে যাওয়ার সাথে সাথে পুরো উল্টো হয়ে অবস্থান করছিল। শয়তানের আগমনের ইঙ্গিত। বারবার মনে হয়েছে আমি তখনই গ্রামে গিয়ে সকলকে সাবধান করি, জানাই যে এই পর্যটকের আগমনে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। তার ইঙ্গিত পরম পিতা আমায় দিয়েছে। ভাবলাম সকালে লিওদের জানাবো, পুরোটা বুঝিয়ে বলবো। সকালে হয়তো আমার কথা বিশ্বাস করবে, কিছু না কিছু জন তো করবে। আর সেটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। কেন, কি হয়েছিল পরের দিন? রণজয়ের অবাক হয়ে যাওয়া গলায় প্রশ্নটা করতেই ফাদার ডিঙ্কু আরো ধীর গলায় বলে উঠলেন, পরের দিকে চোখটা লেগে এসেছিল, কিন্তু হঠাৎই দরজা ধাক্কানোর শব্দে আমার ঘুম ভাঙে। দরজা খুলে দেখি আমারই স্কুলের একটা বাচ্চা দরজার বাইরে দাঁড়িয়ে প্রবল ভাবে হাঁপাচ্ছে। বুঝতে পারি ছেলেটি দৌড়ে এসেছে, আমায় জানালো গ্রামের পুরো গির্জায় কিছু একটা হয়েছে, সকলে আমাকে ডাকছে। আগের রাতের টাটকা স্মৃতিতে একটা অজানা আতঙ্কে বুকটা ফের কেঁপে ওঠে আমার। এক মুহূর্ত সময় ব্যয় না করে ছেলেটির পিছন পিছন গ্রামের দিকে ছুটে যায়। আর গিয়ে যা দেখি তার ঘটনার বিভৎসতা এখনো ভাবলে বুকটা কেঁপে ওঠে আমার। পোড়া গির্জার বাইরে গ্রামবাসীদের জটলা, সকলের মুখেই এক অবর্ণনীয় ভয়। আমি সেখানে পৌঁছতেই সকলে আমার পথ ছেড়ে দিল।
আর তখনই দেখতে পেলাম দীর্ঘদিন আগে বন্ধ করে দেওয়া সেই গির্জার দরজা কে যেন খুলে দিয়েছে। আর 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 সেই খোলা দরজার চৌকাঠে ঝুলছে সেই পর্যটকের কাটা মুন্ড। কেউ অত্যন্ত নৃশংসতার সঙ্গে পর্যটকের মুন্ড কেটে চৌকাঠের বাইরে টাঙিয়ে রেখেছিল। আমি ভিতরে গিয়ে এমন কিছু জিনিস দেখি যা দেখে মনে হয় ওখানে অত্যন্ত অশুভ উপাচার হয়েছে। আর তখনই জানতে পারি পর্যটক রাত্রে গ্রামের অধিবাসী নবীন শেরপার বাড়িতে আশ্রয় নিয়েছিল। নবীনের ছেলে বৌমা বহুদিন আগেই মৃত। তার স্ত্রী এই গ্রামে নাতি খাইসাং এর সঙ্গে থাকতো। খাইসানের এক যমজ ভাই আছে, নাম বোরহান। শুনেছি কলকাতায় পড়াশোনা করে। সকালে নাকি গির্জার বাইরে খাইসাংকে অজ্ঞান অবস্থায় খুঁজে পাওয়া যায় ভোরের দিকে। পরে জানা যায় গির্জার ভেতরে তাকে নিয়ে যাওয়ার জন্য পর্যটক তাকে মোটা টাকার লোভ দেখিয়েছিল। আর দেরি না করে গ্রামের সব লোক পর্যটকের মুন্ডু কবর দিয়ে সব উপাচারের জিনিস নদীতে ভাসিয়ে দিয়েছিল। তারপর ফের দরজা বন্ধ করে দিয়েছিল কাঠ আর পেরেক দিয়ে। সকলে নিশ্চিন্ত না হলেও প্রাথমিক ভয়টা অনেকের কেটে গিয়েছিল। কিন্তু আমার মনে হয়েছিল এটাই সবই শেষ নয়, শুরু। আর তারপর তাই হলো আমি যেটা আশঙ্কা করেছিলাম। খাইসাং ধীরে ধীরে পজেসড হতে শুরু করে। প্রথম প্রথম নিজেরই মনে মনে বিড়বিড় করত, চোখ উল্টে অদ্ভুত অদ্ভুত আওয়াজ করত। তারপর শুরু হলো তার ভয়ঙ্কর কাজ, আগুনে নিজে হাত পা পোড়ানো, গ্রামের পোষা কুকুরগুলোকে খুন করে তাদের কাঁচা মাংস খাওয়া। ঠিক এই সবই যখন চলছিল, একদিন হঠাৎ করে গ্রামের বাতাসে বিশ্রী চামড়া পোড়া গন্ধে ভারী হয়ে উঠল। আমি বুঝতে পারি সেই রাত্রে পুরো গির্জার ভেতরে এমন কিছু উপাচার করেছে যার ফলে অশুভ কিছু এই জগতে চলে এসছে অন্য জগৎ থেকে। ব্যাপারটা তোমরা হয়তো এখনই বুঝতে পারবে না। স্বর্গ নরকের কনসেপ্ট বিশ্বাস করলে এটা তোমরা বুঝতে পারতে। সে পর্যটককে খুন করেছে, কিন্তু খাইসাংকে তো এমনি এমনি ছেড়ে দেবে এতটাও ভালো সে নয়। সে খাইসানের ভেতরেই লুকিয়েছিল আর সঠিক সময় অপেক্ষা করছিল। কিন্তু আমি বুঝতে পারছিলাম না এই পর্যটকটি আসলে কে, আর কেনই বা সে কানসাংকে এই অশুদ্ধ উপাচারে অভিশপ্ত করে তুলল। এখানকার লোকের সাথে কি ওর কোনো পূর্ব শত্রুতা ছিল? আর ঠিক সেই মুহূর্তেই আমার মাথায় একটা কথা বিদ্যুতের ঝিলিকের মতো এলো। এই পর্যটকটি সেই মহিলার হারিয়ে যাওয়া ছেলেটি নয় তো, যে নিজের বাবা মার মৃত্যুর প্রতিশোধ নিতে ফিরে এসেছে। আমি জনে জনে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কেউ শুনল না। কারণ ওদের মনে সেই পুরনো স্মৃতি ফের জেগে উঠেছিল যে খ্রিস্টান মানেই খারাপ। আমাকে ওরা দূর দূর করে গ্রাম থেকে তাড়িয়ে দিল আর বলল পরের দিন সকালের মধ্যেই যেন পাহাড় ছেড়ে চলে যায়। এতদিন এদের মনে খ্রিস্ট ধর্মের প্রতি যে অল্প অল্প বিশ্বাসের জায়গা তৈরি করতে পেরেছিলাম, ওদের ছেলে মেয়েদেরকে পড়াতে শুরু করেছিলাম, সেসব এই ঘটনায় এক লহমায় ধুলোয় মিশে গেল। আমি ফিরে আসি আর ওদের জন্য সারা রাত বসে প্রার্থনা করি ঈশ্বরের কাছে। পরের দিন যৎসামান্য জিনিস নিয়ে ওদের কাছে ফিরে যাই শেষবারের মতন বিদায় জানাতে। কিন্তু কিন্তু পুরো গ্রামে কেউ ছিল না, তাই তো? এবার পলাশ কথাটা উচ্চারণ করতে ফাদার ডেঙ্কো মাথা নাড়লেন। পুরো গ্রাম খা খা করছিল। দরজা জানলা খোলা, জিনিসপত্র লন্ডভন্ড, বিকট চামড়া পোড়া গন্ধ আর গুচ্ছের চুল নখ ছাড়া সেখানে আর কিছুই পড়েছিল না, একটা মানুষও না। আমি আগের দিন ওদের কথা শুনে বুঝতে পেরেছিলাম ওরা কোনো গুণিন ডেকে আনবেই। নিশ্চয়ই সেই রাতে কিছু অঘটন ঘটেছিল, আর যার প্রভাব এখনো সূর্য ডোবার সাথে সাথে পুরো কানসাংয়ে টের পাওয়া যায়। একটানা পুরো ঘটনাটা বলে কিছুক্ষণ থামলেন ফাদার। তারপর আবার বললেন, আমি জানি পুরো ব্যাপারটা তোমাদের পক্ষে বিশ্বাস করা কঠিন। তোমরা আধুনিক মনস্ক,
ভূতে হয়তো বিশ্বাস করো না, আজকাল তো ঈশ্বরের অস্তিত্ব অবিশ্বাস তোমাদের। যাকে অনেক কথা বললাম, তোমরা চাইলে এখানে কিছুক্ষণ বসতে পারো, অথবা নিচে গিয়ে বিশ্রাম করতে পারো। আমার কিছু কাজ আছে, আমায় একটু বেরোতে হবে। এই রাতের বেলা আপনি কোথায় যাবেন? এই না বললেন সূর্য ডুবলে বাইরে বেরোলে বিপদ আছে। পলাশ কথাটা বলে আর চোখে রণজয়ের দিকে তাকালো। রণজয় অবাক। কোন সিমেট্রি দীর্ঘ 30 বছরের উপর বন্ধ থাকলে তাকে শুদ্ধ করতে হয় নির্দিষ্ট উপাচারে, আর সেটা একমাত্র কোনো গির্জার পাদ্রী করতে পারেন। এই পাহাড়ে 5খানা এরম সিমেট্রি আছে, যেগুলো 40 বছর আগে পাহাড় থেকে যখন খ্রিস্টানদের তাড়িয়ে দেওয়া হয় তখন থেকে বন্ধ। কানসাগে আমায় এই জন্যই পাঠানো হয়েছিল, যাতে আমি উপাচারের কাজগুলো করতে পারি। এখানের কাজ শেষ হলে আমি অন্য গ্রামের দিকে এগোবো। যাই হোক, তোমরা থাকো। কথা বলতে বলতে বেশ দেরি হলো, আমি বেরোলাম এবার। তবে আর যাই করো, ভুলেও গির্জার বাইরে বেরিও না। আমি কোনো বিপদ যেভাবে আটকাতে পারবো, তোমরা কি পারবে সেভাবে আটকাতে? 2-1 দিন আগে একদল কম বয়সী ছেলে এসেছিল, এখানেই উঠেছিল। আমার বারণ সত্ত্বেও তারা বেরিয়েছিল রাতের অন্ধকারে। তারপর আজও তারা বেরেনি। কথাটা বলেই ফাদার ডেংপো সিঁড়ি দিয়ে নেমে গেলেন নিচে। রণজয় আর পলাশ বুঝল ফাদার যাদের কথা শেষে বলে গেলেন তারা মিস্টার সিমিকের ছেলে আর তার বন্ধুর দল। উনি যতই বারণ করুন, উনি বেরিয়ে গেলেই আমাদের সেই পোড়ো গির্জায় যেতে হবে। ওখানে না গেলে কানজাং বা ঠিক সেই দিন ওই গির্জায় ঠিক কি হয়েছিল তা আমরা কখনোই জানতে পারবো না। রণজয় অবাক চোখে তাকালো পলাশের দিকে। এই কথা কেন বলছিস? তুই কি আবার কিছু দেখতে পেলি? পলাশ এতক্ষণ পরে গোরস্থানে দেখা সেই দৃশ্যটার কথা রণজয়কে জানালো। রণজয় তো শুনে অবাক। পলাশ বলে উঠল, জানি না এটা কোনো সুপ্ত শক্তির পূর্বাভাস কিনা, কিন্তু সেই দিন ওই ঘরের মধ্যে দাঁড়িয়ে সেই মুহূর্তে বহু মাইল দূরের ঘটনাও দেখতে পেয়েছি, বা আজকে সিমেট্রিতে দাঁড়িয়ে অতীতের ঘটনা দেখতে পেয়েছি। কি হচ্ছে বুঝতে পারছি না, তবে এটুকু বুঝতে পারছি কিছু একটা নিশ্চয়ই হচ্ছে।